সেদিন অনেক রাত পর্যন্ত অপেক্ষা করার পরেও স্বপ্নিল আসেনি। তাই নিরুপায় রাহিতা এক দীর্ঘশ্বাস ফেলে চুপচাপে শুয়ে পড়ল বিছানায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আড়মোড়া ভেঙে বিছানার সামনের সোফায় স্বপ্নিলকে বসে থাকতে দেখে খানিকটা অবাক হয়। সে সোফায় বসে থেকে একমনে কী যেন করছিল। উৎসুক চোখে সেদিকে সে বিছানা থেকে উঠে সোফায় এগিয়ে যেতে ওকে দেখে স্বপ্নিল হকচকিয়ে হাতের জিনিস লুকিয়ে ফেলে। তারপর রাহিতাকে দেখে খুব শান্ত অথচ দৃঢ় কণ্ঠে সে বলে, এখন কেমন আছো তুমি? হঠাৎই স্বপ্নিলের এমন প্রশ্নে চমকে ওঠে রাহিতা। সে যে এই সময় এমন প্রশ্ন করবে ভাবতে পারেনি। তবে রাহিতা কিছু বলার আগে স্বপ্নিল আবার বলে, খুব ব্যথা পেয়েছিলে তাই না? আমি ঠিক আছি। আমি আসলে বুঝতে পারিনি কখন রাগের বশে তোমায় আঘাত করে ফেলেছি। যদি পারো আমায় ক্ষমা করে দিও। এসব বাদ দিন। আপনি কি করছিলেন এখানে? হাতে কি আপনার দেখি? কিছু না। আমি খুব খারাপ তাই না রাহিতা? সবাইকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। সবাই খুব রেগে আছে আমার উপর। স্বপ্নিলের এসব কথার বিপরীতে কি বলবে ভেবে ফেল না রাহিতা। কিছু বলার উদ্দেশ্যে মুখ খুলতে পুনরায় অতি শীতল কণ্ঠে স্বপ্নিল বলল, আমার উপর যদি বেশি রাগ হয়ে থাকে তবে মনে কষ্ট রেখো না। আমাকে মাফ করে দিও। মাকেও বলো আমায় ক্ষমা করতে। সবার সাথেই যে আমি অন্যায় করেছি। আচমকাই ওর এমন ব্যবহারের আগামাথা কিছুই বুঝল না রাহিতা। কেমন যেন খটকা মনে হলো। স্বপ্নিল হঠাৎ করে এসব কেন বলছে? কি হয়েছে আপনার? এসব কথা কেন বলছেন? কিন্তু ওর প্রশ্নের জবাব দিল না স্বপ্নিল। শুধু নির্বিকারভাবে এক পলক রাহিতার চোখে সে রুম ত্যাগ করলো। বিচলিত রাহিতা চিন্তিত ভঙ্গিতে সোফায় বসে ভাবতে লাগলো, কি হলো এখানে? আর কেনই বা এসব বলছিল হুট করে? নজর ঘুরিয়ে আশেপাশে তাকিয়ে কিছুক্ষণ খোঁজার পর যা পেল তাতে যেন ভয় পেয়ে যায়। সোফার নিচে এক ধারালো ব্লেড লুকিয়ে রেখেছিল। অজানা ভয়ে মুহূর্তে হাত পা কাঁপতে লাগলো মেয়েটার। তবে কি স্বপ্নিল পুনরায় সুইসাইড করতে যাচ্ছিল নাকি? আধা ঘন্টা যাবৎ অতি টেনশনে রুমের মধ্যে পায়চারি করলো রাহিতা। কাউকে কিছু না বলতে পারছে না কিছু করতে। স্বপ্নিলকে ফোন দিয়েও লাভ হয়নি, কেননা সে বাসাতেই ফোন রেখে বেরিয়ে গেছে। এরই মধ্যে চিন্তারত তার ফোনটা বেজে ওঠে। বিরক্তি নিয়ে ফোনের দিকে তাকাতে দেখে ওর এক কাজিন ফোন দিয়েছে, রাহিতার মামাতো ভাই আকাশ। তো এত সকালে কেন সে ফোন দিল মাথায় এলো না। এমনিতে সে চিন্তায় আছে স্বপ্নিলকে নিয়ে, তাই একবার ভাবলো রিসিভ করবে না। কিন্তু পরে ভাবলো যদি কোনো দরকারে ফোন দেয়। তাই তো কল কেটে যাওয়ার শেষ মুহূর্তে হুট করে ফোনটা ধরে ফেললো। ওপাশ থেকে আওয়াজ আসে, হ্যালো রাহি, তুই কেমন আছিস? এই তো ভালো ভাইয়া। তুমি? আমিও ভালো আছি। কি করিস? কিছুই না। ভাবছিলাম তুমি হঠাৎ এত সকালে ফোন দিলে যে। আরে অফিসে আসছিলাম সকালবেলা। রাস্তায় তোর বরকে চোখে পড়লো। বলি এত সকালে পায়ে হেঁটে কোথায় যাচ্ছিল? তো জামাই কি অফিসে যায় না নাকি? সকালের আকাশের মুখে স্বপ্নিলের কথা শুনে প্রচণ্ড বিস্মিত হয় রাহিতা। তড়িঘড়ি করে বলে, স্বপ্নিল কি দেখেছো তুমি? কোথায় যাচ্ছিলেন ভাইয়া? আমায় বলবে প্লিজ? বলছি, কিন্তু আগে তুই এটা বল যে ওর হয়েছেটা কি? তোদের মধ্যে ঝগড়া টগড়া হয়েছে নাকি? যতটুকু খেয়াল করলাম স্বপ্নিলকে বিষণ্ণ দেখাচ্ছিল। এই প্রশ্নের কি জবাব দিবে রাহিতা ভেবে পেল না। তবুও কোনোভাবে বলল, আসলে একটু কথা কাটাকাটি হয়েছিল। ওনার আজ মন ভালো নেই তো, তাই হয়তো হাসছেন ওইভাবে। কোথায় দেখেছো তুমি? আমাকে লোকেশন পাঠাও না ভাইয়া প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি মেসেজ করছি তোকে। যদি তোর আপত্তি না থাকে তবে কি কারণে তোদের ঝগড়া হয়েছে আমি জানতে পারি? মানে নতুন নতুন বিয়ের পর সাধারণত ঝগড়া হয় না, তাই অবাক হয়েছি আর কি। আসলে আমি একটু তাড়াই আছি, আমি পরে কথা বলছি। তুমি জলদি আমায় মেসেজ দাও। রাখছি ভাইয়া। থ্যাংক ইউ জানানোর জন্য। ইটস ওকে। তার যে কোনো সমস্যা আমায় জানাতে পারবি। আমি সবসময় চেষ্টা করব তোর হেল্প করার। হুম। আল্লাহ হাফেজ। ফোন কেটে আকাশের মেসেজ পাওয়ার অপেক্ষা করতে লাগলো রাহিতা। কিছুক্ষণের মাঝে পেয়েও গেল ঠিকানা। মনে মনে স্বপ্নিলের ঠিকানা পাওয়ার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো। আর বিলম্ব না করে বাসা থেকে বেরিয়ে যায়। শাশুড়িকে আসল কারণ বলল না, কোথায় যাচ্ছে কেন যাচ্ছে। শুধু এতটুকু বলল যে তার একটা কাজ আছে। উনিও আর প্রশ্ন করেনি। এবার শুধু সময় থাকতে স্বপ্নিলের কাছে পৌঁছাতে পারার অপেক্ষা। বাসা থেকে একটু দূরে অবস্থিত হয়। এদিকে কোলাহল কম। সামনে একটি নদী আছে। নদীর তীর ঘেঁষে কিছু মানুষ চুপচাপ হাঁটাহাঁটি করছে। বলতে গেলে মন খারাপ হলে এরকম জায়গায় আসা বেশ যুক্তিযুক্ত বলে মনে হলো রাহিতার। গভীর নদীর দিকে শান্ত স্রোতের দিকে তাকিয়ে মন শান্ত করার প্রয়াস ব্যর্থ হবে না। দৃষ্টি এদিক এদিক ফিরাতে অদূরে নদীর দিক এগিয়ে যাওয়া স্বপ্নিলকে চোখে পড়ল তার। স্বপ্নিলকে নদীর দিকে এগোতে দেখে হঠাৎ করে অজানা ভয়ে মন কেঁপে উঠল। নিজের অজান্তে জোর কদমে দৌড়ে গেল স্বপ্নিলের দিকে। জীবনে এত দ্রুত কখনো দৌড়িয়েছে কিনা মনে নেই রাহিতার। তবে এই মুহূর্তে সে তার স্বপ্নিলের কাছে পৌঁছানো অতি জরুরি।
চন্ন ছাড়া পায়ে আরেকটু সামনে এগোনোর আগেই পিছন থেকে ওর শার্ট খামছে ধরল। পিছন থেকে নিজের দিকে ফিরে এলো। আসমকে এমন ধাক্কার জন্য স্বপ্নের প্রস্তুত না থাকায় রাহিতার পিছনে হেলে পড়ে সে। রাহিতাকে দেখে হতভম্ব হয়ে আছে স্বপ্নিল। হুট করে পড়ে যাওয়ায় দুজনে মাটিতে বসে হাঁপাচ্ছে। স্পষ্ট বোঝা যাচ্ছে এই মুহূর্তে রাহিতাকে আশা করেনি। রাহিতাকে জিজ্ঞেস করলো, তুমি এখানে কেন আসছো রাহিতা? বহু চেষ্টায় নিজেকে শান্ত করতে ব্যর্থ হয় এবার আর নিজের রাগ সামলাতে পারল না রাহিতা। প্রচণ্ড রাগে স্বপ্নিলের কলার চেপে ধরে বলে উঠল, কেন আসবো না আমি? আপনি আমার জীবন নিয়ে খেলে এখানে সব কিছু শেষ করার জন্য আসবেন, আর আমি বাসায় বসে বসে সব কিছু সহ্য করে যাব? কি ভাবেন আপনি নিজেকে? হ্যাঁ? হুট করে রাহিতার এমন রকচণ্ডীর রূপ দেখে অবাক চোখে চেয়ে থাকলো স্বপ্নিল। রাহিতা যে তার সাথে এভাবে ধমকে কথা বলবে সে স্বপ্নেও ভাবেনি। স্তব্ধ সে চুপচাপে চেয়ে রইল শুধু। এরই মাঝে ওর জবাব না দেওয়ায় ক্ষিপ্ত রাহিতা আবারও গর্জে ওঠে, কি হলো? চুপ করে আছেন কেন এখন? এমনিতেও আমার সাথে ঝগড়া করার সময় মুখে খই ফুটে আপনার, তবে এখন কেন এত নীরবতা? কোন সাহসে এই সিদ্ধান্ত নিয়েছেন আপনি? আমাদের অনুভূতির কোনো মূল্য নেই? আমার কথা বাদই দিলাম, অন্তত একটাবার আপনার মা, বোন এবং আপনার সাথে জড়িত মানুষদের কথাও কি মাথায় এলো না? কাঁদতে কাঁদতে স্বপ্নিলের গলা ঝাঁকিয়ে পুনরায় চেঁচিয়ে প্রশ্ন করে রাহিতা। স্বপ্নিল কিছুটা সময় নেয় স্থির হতে। যখন ওর বুঝে আসে রাহিতা কি মনে করেছে, তখনই চোখ বন্ধ করে নিজেকে কোনো রকমে স্বাভাবিক করে নেয়। তারপর লালচে চোখ জোড়া খুলতে চোখাচোখি হয় একজোড়া টলমলে অশ্রুসিক্ত চোখের সাথে। হঠাৎ করে স্বপ্নিলের কি হয় জানে না। অবশেষে মুখ খুলে বলে, তুমি যা ভাবছ তা নয়। চুপ করুন আপনি, আমি সবই বুঝেছি আপনি কি করতে এসেছেন। সোফার নিচে ব্লেড দেখেছি আমি, আর এখানে নির্জনে নদীর তীরে আপনি কেন হেঁটে যাচ্ছিলেন সেটাও বুঝেছি। আমার কাছে মিথ্যে বলে লাভ নেই, বুঝেছেন? আমি সবই বুঝি। আবারও রাগ দেখিয়ে ধরে রাখা কলারে খানিকটা বল প্রয়োগ করে বলে রাহিতা। ওর ক্ষোভ দেখে মনে মনে খানিকটা হাসে স্বপ্নিল, একই সাথে অবাকও হয়। বাধ্যগত মেয়েটা ওর চিন্তা কীভাবে দৌড়ে এসেছে এখানে, আবার রীতিমতো বইয়ের অধিকার ওকে জাসছেও। আরশোকে আশেপাশে তাকিয়ে এবার আস্তে ধীরে নিজের গলা থেকে রাহিতার হাত সরিয়ে নেয়। তাতে ছোট মন করে খানিকটা দমে গেলেও পর মুহূর্তে স্বপ্নিলের আচরণে অবাক না হয়ে পারে না। গলা থেকে হাত সরিয়েও হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে শান্ত গলায় বলে, আমি সুইসাইড করতে আসিনি রাহিতা, তুমি ভুল ভাবছো আমায়। বলছি কি স্বপ্নিল, যদি সে উদ্দেশ্যে নাই আসে তবে সকাল থেকে এমন উদ্ভট কথাবার্তা আর আচরণ করছে কেন? ওর মনে বইতে থাকা প্রশ্নের জ্বর ওর মুখভঙ্গিতে দৃশ্যমান হওয়ায় স্বপ্নিলের বুঝতে অসুবিধা হয় না রাহিতার ভিতরে কী চলছে। তাই ওর হাত দুটো ছেড়ে এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মিহি কণ্ঠে বলল, তুমি যখন এসেছই তখন আর কিছু লুকোবো না তোমার থেকে, আজ সব খুলে বলবো তোমায়। অনেক লম্বা কাহিনী, হয়তো তোমার খারাপ লাগবে শুনতে। তোমার কি সময় হবে? এ প্রথম স্বপ্নিলের নরম আচরণে বুকের ভিতর অদৃশ্য জ্বর ওঠে রাহিতার। সে পারে না ওকে মুখ ফুটে বলতে, আপনার জন্য আমার সারাটা জীবন সময় হবে স্বপ্নিল, এটাও কি জিজ্ঞেস করা লাগে? তবুও মুখে কুলু ফেটে বাধ্য মেয়ের মতো চোখে মাথা নেড়ে মতামত জানায়, ওর থেকে কোনো কিছু গোপন না করুক, ওর সাথে নিজের অনুভূতি ভাগাভাগি করুক। তাই তো দুরু দুরু বুকে স্বপ্নিলের পানি চেয়ে থাকে রাহিতা। মানুষ স্বভাবতই সঙ্গপ্রিয় প্রাণী। যে কোনো পরিস্থিতিতে কারো সঙ্গ পেলে, নিজের পাশে কাউকে পেলে কঠিন থেকে কঠিনতর ব্যক্তির মনও গলতে বাধ্য। স্বপ্নিলেরও ব্যতিক্রম নয়। বাহ্যিকভাবে কঠিন খোলসের আড়ালে তার যে একটা কোমল স্বতঃস্ফূর্ত হৃদয় আছে, যা সে ভুলে গিয়েছিল প্রায়। রাহিতার সান্নিধ্যে আজ তা খোলস ছেড়ে বাহিরে এসেছে। এতদিনে লুকিয়ে রাখা বিন্দু বিন্দু কষ্টগুলো মুষলধারে বর্ষিত হচ্ছে চোখের কোঠরে। সেভাবেই সে বলল, আমার কেউ নেই রাহিতা, আমায় ভালোবাসার কেউ নেই। আমার আর ভালো লাগছে না কোনো কিছু। জীবনের এই অদ্ভুত পরিণতি আমি মেনে নিতে পারছি না। জানো, আমি যাকে মনে প্রাণে ভালোবাসি, যার উপরে নির্ভর করা শুরু করি, সেই আমায় ছেড়ে চলে যায়। প্রথমে বাবার উপর নির্ভরশীল ছিলাম, সে আমার উপর সব দায়িত্বের বোঝা চাপিয়ে অসময়ে চলে গেল আমাদের জীবন থেকে। যে বয়সে ভার্সিটিতে ছেলেরা আড্ডা দেয়, হই হুল্লোড় করে, সেই সময় ক্লাস শেষে বাবার ব্যবসা সামলাতে ছুটতে হয়েছে আমাকে। তারপর যখন ধীরে ধীরে জীবন গুছিয়ে উঠছিল, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম। তখনই প্রেম বিনিময় হয় আনিকের সাথে। কাজিন হওয়ার সুবাদে ওনাকে আমি ছোটো থেকেই পছন্দ করত। আমি শুরুতে পাত্তা না দিলেও পরে ওর জিদের কারণে ওর প্রস্তাবে রাজি হই। এরপর 3 বছর দুজনে প্রেম করি। আমরা সমবয়সী ছিলাম। প্রেমের প্রথম বছর ও লন্ডনে গিয়েছিল মাস্টার্সের জন্য, আর আমি দেশে কন্টিনিউ করছিলাম। কিন্তু এতেও আমাদের প্রেমে ভাটা পড়েনি। ফোনে ভিডিও কলে নিয়মিত কথা হতো। তারপর বছর 2 পরেও দেশে ফিরে এলো।
তখন আমি ওর প্রেমে পাগল প্রায়, কিন্তু আনিকের মাঝে অদ্ভুত পরিবর্তন দেখা দিল। হুট করে একসময় খেয়াল করলাম ও আমায় আগের মতো পাত্তা দিচ্ছে না, কেমন জানি ইগনোর করছে আমায়। কিন্তু আমার ওর প্রতি ভালোবাসা বাড়তে থাকে, তাই ওর এমন আচরণ মেনে নিতে পারছিলাম না। পরে মায়ের কথায় বিয়ের প্রস্তাব দিই ওকে, কিন্তু ওর পরিবার রাজি হলেও কেন জানি আনিকে বিয়েতে রাজি হয় না। এরপর আমার জোরাজুরিতে বিয়ের জন্য হ্যাঁ বলল। বিয়ের আগেও হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার বলে ওনাকে কোনো মানসিক পেরেশানিতে আছে, যার কারণে হঠাৎ এই অসুস্থতা। কিন্তু মাসখানেক চিকিৎসা চলার পরেও ডাক্তার ওর এই ডিপ্রেশনের সঠিক কারণ খুঁজে বের করতে পারেনি। এরপর তো হুট করে একদিন সবাইকে অবাক করে দিয়ে মেয়েটা দুনিয়া ছেড়ে চলে যায়। এসব হয়তো তোমায় মা বলেছে, তাই না? এতক্ষণ স্বপ্নিলের কথা মনোযোগ দিয়ে শুনছিল রাহিতা। যতবার স্বপ্নিল আনিকের প্রতি ওর ভালোবাসার কথা বলছিল, ততবার ওর বুকে চিনচিনে ব্যথা বাড়ছিল। কিন্তু তবুও এই প্রথম স্বপ্নিল নিজের থেকে ওকে মনের কথা বলছে, তাই কোনো রূপ বাধা দেয়নি সে। মনের কষ্টকে পাশে রেখে একজন নীরব সঙ্গী হিসাবে পাশে থেকেছে। এবারও শেষের প্রশ্নে মাথা নেড়ে সায় জানায় রাহিতা। তার শাশুড়ি তাকে কিছুটা হলেও এসে বলেছিলেন। ওর মাথা নাড়া দেখে এক দীর্ঘশ্বাস ফেলে স্বপ্নিল। খানিক বাদে শান্ত কণ্ঠে ফির প্রশ্ন ছড়ে, তারপরেও কেন তোমায় এতক্ষণ এসব বললাম জানতে চাও? তবে শোনো, সবাই শুধু এটাই জানে আমাদের দুজনের মাঝে প্রেম ছিল, আর বিয়ে হওয়ার আগেও মারা গেছে। কিন্তু আসল সত্যটা যে কী, তা আমি ছাড়া এখনও কেউ জানে না। মানে? বিস্ময়ে নিচ থেকে প্রশ্ন বেরোলো রাহিতার মুখ থেকে। ওর বিস্ময় দেখে তাচ্ছিল্যের হাসি হাসে স্বপ্নিল। সামনে শান্ত নদীর স্রোতে চেয়ে শীতল কণ্ঠে বলল, আনিকা আমায় প্রকৃত অর্থ ভালোবাসেনি। আমি হয়তো ওর ক্ষণিকের মোহ ছিলাম, নয়তো অল্প বয়সের আবেগ, যার কারণে বিদেশে গিয়েও আমার অনুপস্থিতি অন্য একজনের সাথে সম্পর্কে জড়াই। ওর সে সম্পর্কের গভীরতা নাকি আমাদেরটা চেয়েও অনেক বেশি ছিল। কিন্তু আমি ওর কাজিন হওয়ায় দুই ফ্যামিলির সবাই জানতো আমাদের সম্পর্কের কথা, তাই আমাদের প্রায় বিয়ে ঠিক হয়েছিল। বিশেষ করে ও ছিল ওর বাবার বাধ্যগত সন্তান। ওর বাবা আমার মাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ফেলেছিলেন, যার ফলশ্রুতিতে ও না পারছিল আমায় ছাড়তে, আর না পারছিল আমায় সত্যিটা বলতে। এই টানাপোড়েনেই মানসিক চাপ বেড়ে যায় ওর। এরই মধ্যে মাস্টার্স শেষ হওয়ায় দেশে আসতে বাধ্য হয়, আর তখনই আমারও ফ্যামিলির চাপে পড়ে বিয়ের জন্য রাজি হয়েও। কিন্তু ওই যে আগের সম্পর্কের পিছুটা যা সে বলতে পারছিল না, ওটার কারণে অনেক বেশি স্ট্রেস নিয়ে ফেলে সে। এভাবে হঠাৎ একদিন ডিপ্রেশনে ভুগতে ভুগতে হুট করে কাউকে না বলে দুনিয়ার মায়া ত্যাগ করে। কিন্তু বলে না, সত্যিকে যতই ডাকার চেষ্টা করে তা কোনো না ভাবে প্রকাশ পেয়ে যায়। আমার সাথেও তাই হয়েছে। আনিকার বোন এসেছিল আমার কাছে ওর ডায়েরি নিয়ে। ওর পক্ষ থেকে মাপ চেয়েছে আর অনুরোধ করেছে এ ব্যাপারে ফ্যামিলির কাউকে কিছু না বলতে। আনিকার মনের কথাগুলো যা সে কখনো আমায় বলতে পারেনি, তা ওর ডায়েরি থেকে আমি জানতে পারি সব। কথাগুলো বলতে বলতে কণ্ঠ রোধ হয়ে আসে স্বপ্নিলের, চোখে প্রায় পানি এসে গেছে। এদিকে ওর কথা শুনে বাকরুদ্ধ রাহিতার অক্ষিদয়ে অশ্রুতে টাইটম্বর। একদিনই নিচের দিকে তাকানো স্বপ্নিলের দিকে তাকিয়ে সে প্রশ্ন করে, আপনি কবে থেকে জানেন এসব? কয়েকদিন আগেই। রাহিতার চোখে চোখ রেখে স্বপ্নিল বলে, যে চোখে এক অদ্ভুত কষ্ট খুঁজে পায় মেয়েটা। ভালোবাসার মানুষ ভালো না বাসার কষ্ট কীরূপ তা রাহিতা যে বেশ ভালো করেই জানে। তাই তো স্বপ্নিলের কষ্ট উপলব্ধি করতে কোনোরূপ অসুবিধা হয় না ওর। আলতো করে স্বপ্নিলের কাঁধে সহমর্মিতার হাত রাখতে দুজনের অক্ষিদয় মিলিত হয়। সেই দৃষ্টি বিনিময়ের মাঝে স্বপ্নিল আবারও বলে ওঠে, জানো রাহিতা, ভালোবাসায় সব সহ্য করা যায়, কিন্তু প্রিয় মানুষের দেওয়া ধোঁকা সহ্য করা যায় না। কিন্তু আনিকা যাওয়ার পর মনে হয় যেন ওর প্রতি আমার অনুভূতিও শেষ হয়ে গেছে। যাকে আমি পাগলের মতো ভালোবাসতাম, তার এমন বিশ্বাসঘাতকতায় ওর প্রতি আমার ঘৃণা জন্মানোর কথা, তাই না? কিন্তু কেন যেন দিন দিন ওর প্রতি আর সে কোনো অনুভূতিই কাজ করছে না আমার। আমি নিজের প্রতি নিজেই অবাক হয়ে যাচ্ছি। ওর প্রতি কোনো খারাপ ধারণা নেই আমার মনে। আমি ওকে মাফ করে দিয়েছি। নিস্পৃহ কণ্ঠে কথাগুলো বলেই ঈষৎ হাসে স্বপ্নিল, যে হাসির পিছনে লুকিয়ে থাকা কষ্ট বুঝতে বেগ পেতে হলো না রাহিতার। হুট করে মেয়েটার কী এমন হলো? কোনো কিছু বুঝে ওঠার আগেই স্বপ্নিলকে জড়িয়ে ধরে অশ্রুনিপাত করে সে। আজমকে রাহিতাকে এভাবে কাঁদতে দেখে হকচকিয়ে যায় স্বপ্নিল। ধরবে কিনা ভাবতে ভাবতে কি যেন ভেবে ওকে হালকা করে জড়িয়ে ধরে সেও। তারপর নিজেকে দাঁতস্থ করে দৃঢ় কণ্ঠে বলে, কষ্ট তো আমি পেয়েছি, তাহলে তুমি কাঁদছো কেন? এই প্রশ্নের জবাব দেয় না রাহিতা। স্বপ্নিল ওর সাথে খোলাখুলি কথা বলায় ওকে জড়িয়ে ধরাতেই মনে মনে সে খুশি। তাদের সম্পর্কের জড়তা কাটার প্রথম ধাপ শুরু হয়ে গেছে। তবে
নিঃশব্দভাবে ক্রন্দনরত রাহিতাকে এক পলক দেখে ছোট্ট একটা শ্বাস ফেলে স্বপ্নিল। এরপর বেশ শান্তভাবে বলে, তুমি অনেক ভালো একটা মেয়ে, অনেক নরম মনের। আমার দুঃসময়ে আমার সাথে অনেক খারাপ আচরণ তুমি সহ্য করে আমার পাশে ছিলে। তোমার প্রতি কৃতজ্ঞ আমি। জানো, তোমায় দেখলে আমার ভীষণ অপরাধ বোধ হয়। তখন সদ্য ভালোবাসা হারিয়ে আমি এক প্রকার পাগল প্রায় হয়েছিলাম। কি বলেছি কি করেছি নিজেও বুঝিনি। এরপর যখন সব ভুলে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছিলাম, তখনই আনিকের ব্যাপারে সত্যিটা জানতে পারি। আর ওটা যেন আমার অপরাধ বোধের আগুনে ঘি ঢালার কাজ করেছে। নিজের নজরে আমি নিজেই ছোট হয়ে গিয়েছি। যে আমায় ভালো না বেসে ধোঁকা দিয়েছে, আমি তার কারণে যারা আমায় ভালোবাসে তাদেরই কষ্ট দিয়েছি। নিজের চোখে নিজেই ছোট হয়েছি। আমার মা কত বুঝিয়েছে তবুও বুঝিনি। তোমার কোনো দোষ না থাকা সত্ত্বেও তোমার উপর রাগ ঝেড়েছি। কাল অফিস থেকে আসার সময় ওসব ভাবতে ভাবতেই আসছিলাম। এরপর মনের সাথে যুদ্ধ করতে করতে কখন যে নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়েছি, আর কাল তোমার সাথে এমন আচরণ করে ফেলেছি। জানি না আমি তোমার ক্ষমার যোগ্য কিনা, তবুও পারলে তুমি আমায় মাফ করে দিও। সকালের কথাগুলো আমি মন থেকেই বলেছি। অজানা খুশিতে পুনরায় অক্ষিপল্লব ভারী হয়ে যায়। গড়িয়ে পড়ে সুখের অশ্রুজল। কিছু বলার আগেই সকালের কথাগুলো একটা প্রশ্ন আসে ওর মনে। দ্বিধাহীনভাবে সে জিজ্ঞেস করে, আচ্ছা, আপনি যদি সুইসাইড করতে নাই আসেন, তবে এখানে কি করতে এসেছিলেন? আর সকালে ব্লেড দিয়ে ওভাবে কি দেখছিলেন? মেয়েটা সরল প্রশ্নে মৃদু হাসে স্বপ্নিল। ধীরেসুস্থে উত্তর দেয়, কাল রাতের মায়ের কথাগুলো শুনে রাগও হয়েছিল। সারা রাত নিজের জীবন নিয়ে ভেবে কাটিয়েছি। খুব সকালে রুমে ঢুকে যখন তোমায় দেখি, তখন গত রাতের কথা মনে পড়ে। অনুশোচনা তীব্র হয়। এরপর সোফাতে বসতেই টেবিলের নিচে ব্লেড চোখে পড়ে। সেটা হাতে নিতেই অতীতের কথা মনে পড়ে। কতটা ছেলেমানুষই না ছিলাম আমি, প্রেমে অন্ধ হয়ে। এসব ভেবে নিজের প্রতি নিজেরই রাগ বাড়ছিল। তাই তো রাগ কমাতে এমন শান্ত নির্জন জায়গায় এসেছিলাম, নদীর ধারে বসে অশান্ত মনকে শান্ত করতে। ভাবছিলাম সেদিন যদি বোকামি না করে সবটা না জেনে নিজেকে কিছু করতাম, তবে হয়তো মরেও শান্তি পেতাম না। ওর কথার মাঝে বাধা দেয় রাহিতা। দু আঙ্গুল চেপে ধরে স্বপ্নিলের ঠোঁটের উপর আতঙ্কিত স্বরে বলে ওঠে, মরার কথা বলবেন না প্লিজ। ওর প্রতি মেয়েটা চিনতে দেখে খানিকটা অবাক হয় স্বপ্নিল। এক অদ্ভুত প্রশান্তির হাওয়া বয়েছে ওর বক্ষ পিঞ্জিরে। এদিকে বিস্মিত চাহনিতে চেয়ে থাকা স্বপ্নিলকে দেখে নিজ আচরণে বিব্রত হয় রাহিতা। ওর চোখ থেকে ঠোঁট থেকে হাত ছড়িয়ে লজ্জায় এদিক ওদিক তাকায়। ওর ভাবভঙ্গি দেখে আনমনেই হাসে স্বপ্নিল। এই যে রাহিতার সাথে কথা বলার পর থেকে হঠাৎ করে ওর বুকের ভার অনেকাংশেই কমে গেছে। নিজেকে হালকা লাগছে। আত্মতুষ্টিতে চোখ বুজে আসে ওর। সেদিকে একদিনে তাকিয়ে থাকে রাহিতা। হঠাৎই চোখ খুলে স্বপ্নিল বলে, আমি বাসায় যাব। আমি একটু শান্তিতে ঘুমোতে চাই। কতদিন শান্তিতে ঘুমাই না। আমায় বাসায় নিয়ে যাবে রাহি? বসা থেকে উঠে দাঁড়িয়ে রাহিতার দিকে হাত বাড়িয়ে ওর উত্তরের আশায় চেয়ে থাকে স্বপ্নিল। এদিকে স্বপ্নিলের মুখ থেকে এতদিন পর নিজের এই ছোট্ট সম্বোধন শুনে যেন নিজের কানকে নিজেই বিশ্বাস করাতে পারছে না রাহিতা। বিয়ের পর থেকে স্বপ্নিল ওকে এইভাবে ডাকেনি কখনো। আবেগে বিস্ময়ে দ্রুতগতিতে মাথা নাড়িয়ে সায় জানায় সে। বাড়িয়ে রাখা হাতে হাত দিতে নিজের মুঠোয় হাত শক্ত করে চেপে ধরে স্বপ্নিল। যেন বহুদিন পর আঁকড়ে ধরার মতো কোনো বিশ্বস্ত হাত সে পেয়েছে। মেন রোডে এসে বসার জন্য রিকশা নিল দুজনেই। রিকশায় ওঠার বেশ কিছুক্ষণ পার হওয়ার পরেও এখনও রাহিতার হাত ছাড়েনি স্বপ্নিল। রাহিতা বুঝল, এতদিনের নিঃসঙ্গতার পর এই মুহূর্তে একটা ভরসার হাত দরকার স্বপ্নিলের। তাই সেও চুপচাপ ওর হাতে হাত রেখে নিঃশব্দে কাটিয়ে দিল। হুট ছাড়া রিকশায় দুজনেই পাশাপাশি, তপ্ত হৃদয় পাশাপাশি। শরীরের উষ্ণতা একে অপরের অনুভূতির সাথে উথাল পাতাল হয়ে বাড়ি খাচ্ছে বারংবার। মন বিনিময় কি তবে শুরু হতে চলল? রাহিত ও স্বপ্নিলকে একসাথে বাসায় প্রবেশ করতে দেখে বেশ খানিকটা চমকে ওঠেন দিলারা বেগম। তার মধ্যে স্বপ্নিল রাহিতার হাত ধরে আছে বিষয়টা খেয়াল করে তিনি আরও অবাক হন। মনে মনে খুশিও হন বটে। তবে কি সব কিছু মিটমাট হয়েছে দুজনের মাঝে? এরই মাঝে নিজেদের হাতের দিকে শাশুড়ির দৃষ্টি উপলব্ধি করে লজ্জায় পড়ে যায় রাহিতা। খানিকটা জোর প্রয়োগ করে স্বপ্নিলের বন্ধন থেকে মুক্ত করে নিজের হাত। নতমুখে চেয়ে থাকে নিচে। এক পলক ওর দিকে তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নিজের রুমে চলে যায় স্বপ্নিল। স্বপ্নিল চলে যেতে রাহিতার নিকট এগিয়ে আসেন দিলারা বেগম। স্বভাবসুলভ হাসি দিয়ে ওর গালে হাত রেখে বলেন, তোরা একসাথে এলি যে? স্বপ্নিলকে কোথায় পেলি? আমার ছেলে দেখে আজ তোর হাতই ছাড়ছিল না। এসব কিভাবে হলো বলতো? পরে বলি মা, এখন ফ্রেশ হয়ে একটু রেস্ট নিব।
শাশুড়ি মাথা নাড়িয়ে সায় দিতেই ফ্রেশ হওয়ার বাহানা দিয়ে কেটে পড়ছিল রাহিতা। বস্তুত তার খানিকটা লজ্জা লাগছিল এই মুহূর্তে তার সামনে থাকতে। ওকে এইভাবে পালিয়ে যেতে দেখে মনে মনে হাসেন দিলারা বেগম। মেয়েটা একটুতেই লজ্জা পেয়ে যায়। রুমে প্রবেশ করতে রাহিতা খেয়াল করল স্বপ্নিল ইতিমধ্যে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে আছে, চোখ জোড়া বন্ধ, বোঝা যাচ্ছে ঘুমানোর প্রয়াস। জানালা বেদ করে কক্ষে প্রবেশ করা সূর্যের আলো চোখের উপর পড়ায় এক হাত চোখের উপর দিয়ে রেখেছে সে। বিষয়টা খেয়াল করলে রাহিতা আলগোছে এগিয়ে গেল জানালার কাছে, শব্দহীনভাবে পর্দা টেনে দিল যেন রোদ চোখে লেগে স্বপ্নিলের ঘুমাতে অসুবিধা না হয়। এসব করে রাহিতা নিজেও হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসে। রুম ত্যাগ করার আগে সে খেয়াল করে স্বপ্নিল এখনও ঘুমায়নি, এদিক ওদিক তাকিয়ে রয়েছে। প্রত্যক্ষমান উসখুস ভাব। দৃঢ় পায়ে বিছানার দিকে এগিয়ে গিয়ে স্বপ্নিলের মাথায় হাত রাখতেই গরম একটা ঈষৎ অনুভূত হয় তার। তবে কিছু বলার আগে চোখ মেলে তাকায় স্বপ্নিল। ওকে তাকাতে দেখে প্রথমে খানিকটা ভয় পেলেও পর মুহূর্তে মনে পড়ে স্বপ্নিল এখন আর আগের মতো নেই, এবার নিশ্চয় বকবে না ওকে। তবে মনে সাহস সঞ্চার করে রাহিতা বলল, আপনার কি মাথা ব্যথা করছে? আমি কি মাথা টিপে দিব? নিষ্পলক ওকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে পুনরায় চোখ বন্ধ করে স্বপ্নিল বলল, তারপর নিচু করে বলে, দিলে মন্দ হয় না। সম্মতি পেয়ে ওর পাশে বসে আলতো হাতে মাথায় চুলে হাত বুলিয়ে দিতে থাকে রাহিতা। ওর নরম হাতের স্পর্শে প্রশান্তির ছাপ বাসে স্বপ্নিলের চোখে মুখে। কিছুক্ষণের মাঝে ঘুমিয়ে পড়ে সে। স্বপ্নিল ঘুমানোর পর কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকে রাহিতা। 30 বছরের জীবনে কতটা দখলই না সহ্য করেছে ছেলেটা। এখন যেখানে ও নিশ্চিন্তে চাকরি করে সুখে শান্তিতে সংসার করার কথা, সেখানে ওর মাথায় পুরো পরিবারের দায়িত্ব পড়েছে। আবার জীবনে প্রথম কাউকে ভালোবেসে বিনিময়ে তার থেকেও ধোঁকা পেয়েছে। স্বপ্নিল মুখে তখন আনিকাকে মাফ করে দেওয়ার কথা বললেও রাহিতা জানে মনে মনে স্বপ্নিল ঠিক কতটাই না আঘাত পেয়েছে সত্যিটা জানতে পেরে। যতই হোক, ভালোবাসায় আঘাত পেলে সেটা ভোলা কি এতই সহজ নাকি? জীবনটা কেন এত নিষ্ঠুর হলো ওর সাথে? রাহিতার কোমল মনে ভীষণ কষ্ট হয় স্বপ্নিলের জন্য। ও ঠিক করে স্বপ্নিলকে আর কখনোই কষ্ট দিবে না। স্বপ্নিল ওকে ভালোবাসুক আর নাইবা বাসুক, ও ঠিকই নিজের ভালোবাসায় ভরে দিবে তার নিঃসঙ্গ জীবন। এসব ভেবে অতি সাবধানে টুপ করে চুমু খায় স্বপ্নিলের কপালে। এরপর কিছুক্ষণ শ্বাস আটকে অপেক্ষা করে স্বপ্নের টেল পেল না তো। কিন্তু ওর অস্থির বুকের ভারী নিঃশ্বাস থেকে ছেলেটার ঘুমন্ত অবস্থার প্রমাণ পায় সে। এরপর খুবই দৃঢ় সুস্থে বিছানা থেকে নামছিল রাহিতা। তারই মাঝে হঠাৎ বাধা পায় সে। স্বপ্নিল জেগে উঠেছে মনে করে বয়ে বয়ে পিছন ফিরতে খেয়াল করে ঘুমের ঘুরে ওর হাত চেপে ধরেছে স্বপ্নিল। তা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে মেয়েটা। এরই মাঝে ঘুমন্ত স্বপ্নিলের অস্পষ্ট কণ্ঠস্বর ওর কানে ভেসে আসে, আমায় ছেড়ে যেও না প্লিজ, তুমিও। এটুকু বলে হতে হালকা গোঙানোর আওয়াজ করে সে পুনরায় ঘুমে তলিয়ে যায়। এদিকে স্বপ্নিলের মুখে পুরো বাক্য শোনার আকাঙ্ক্ষায় অপেক্ষা করলেও ওকে পুনরায় ঘুমোতে দেখে খানিকটা হতাশ হলো রাহিতা। তবে মনে মনে বেশ খানিকটা খুশি হলো স্বপ্নিল আনমনেই ওকে চলে যেতে মানা করেছে বলে। এরই মাঝে শাশুড়ির ডাক পড়ায় আস্তে করে স্বপ্নিলের হাত ছাড়িয়ে সে বিছানা থেকে নেমে রুম ত্যাগ করে নিচে চলে যায়। তবে যাওয়ার আগে রুমের দরজা ভালোভাবে চেপে দিয়ে যায়, যাতে নিরিবিলিতে ঠিকভাবে ঘুমাতে পারে স্বপ্নিল। একটি শান্তির ঘুম। নিচে আসতে শাশুড়ির মুখোমুখি হয়। উনি হাসি মুখে ওর জন্যই অপেক্ষা করছিলেন। রাহিতা বুঝে আবার সব বলতে হবে শাশুড়িকে, মা হিসেবে তারও জানার অধিকার আছে। এজন্য নির্দ্বিধায় সব খুলে বলে স্বপ্নিলকে। সব কিছু জানার পর একই সাথে বিস্ময় ও বিষাদে ছেয়ে যায় দিলারা বেগমের অন্তর। ছেলেটা তার একা একা কত কিছুই না সহ্য করল। শাশুড়িকে কী বলবে এই মুহূর্তে ভেবে পায় না রাহিতা, তাই ওনার পাশে বসে চুপচাপ সব কিছুই লক্ষ্য করলো শুধু। দিলারা বেগম খানিকটা থামতে সান্ত্বনা সুরেই বলল, মা আপনি কাঁদবেন না। উনি নিজেই এখন নিজেকে পরিবর্তনের চেষ্টা করছেন, আবার স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করছেন। তাই আমাদের এই মুহূর্তে তার পাশে থেকে তাকে সাপোর্ট করা উচিত। ঠিকই বলছিস মা, আমি আজ ভীষণ খুশি জানিস। অবশেষে আমার ছেলেটা ওর জন্য কী সঠিক সেটা বুঝতে পেরেছে। আমার বিচক্ষণ ছেলে অতীতের মায়া ত্যাগ করে বর্তমানকে সুযোগ দিতে চেয়েছে। তুই সব জেনে ওর পাশে আছিস, ওকে সুযোগ দিচ্ছিস। আল্লাহ তোকে সবসময় সুখী রাখুক মা। সত্যি স্বপ্নিল ভাগ্য করে তোর মতো বউ পেয়েছে। তুই ঠিকই বলেছিস, এই মুহূর্তে অশ্রু নয় হাসিই মানায়। চোখের পানি মুছে হাসি মুখে রাহিতার দিকে তাকিয়ে বললেন তিনি। তার হাসি দেখে হাসলো রাহিতা নিজেও। দুজনের আরও টুকিটাকি গল্পগুজবের মধ্য দিয়ে দুপুর গনিয়ে এলো। সামিরা কলেজ থেকে ফিরেছে।
দিলারা বেগমও ব্যস্ত হয়ে গেলেন রান্না করে। এদিকে রাহিতা রুমে চলে গেল। রুমে পৌঁছাতে স্বপ্নিলকে এখনও গভীর ঘুমে ডুবে থাকতে দেখে রাহিতা মৃদু হাসে। যে মানুষটার এতদিন রাতে ঠিকমতো ঘুম হতো না, সে আজ বহুদিন পর এক টুকরো শান্তির পরশ পেয়ে ভর দুপুরে কতটাই না নিশ্চুপভাবে ঘুমাচ্ছে, দুনিয়া থেকে বেখেয়ালি হয়ে। কিন্তু এখন যে উঠাতে হবে ওকে। কাল রাতেও ঠিকমতো খায়নি স্বপ্নিল, আজ সকালেও না। দুপুরে না খেলে তো নির্ঘাত শরীর খারাপ হয়ে পড়বে। যে বাবা সেই কাজ। ও শিউরে বসে মিহিসরে বার কয়েক ডাকার পরেও সাড়া দিল না। তারপর ওর বাহু ধরে ঝাঁকানোর পর ফিটফিটিয়ে সদ্য ঘুম ভাঙা চোখ মিলে চাইল রাহিতার দিকে। এখানে কি হচ্ছে বোঝার চেষ্টা করলো কিছুক্ষণ। ওর মনের কথা বুঝতে পারল রাহিতা। হালকা হেসে জিজ্ঞেস করল স্বপ্নিলের দিকে সে, বেশ কয়েক ঘন্টা তো ঘুমালেন, এবার উঠুন, মা খেতে ডাকছে। দুপুর পার হয়ে গেল, খাবেন না? কটা বাজে এখন? এই তো 2:30 পেরিয়েছে একটু আগে। আমি এতক্ষণ ঘুমিয়েছি? বেশ খানিকটা বিস্ময়ের সাথেই বলল স্বপ্নিল। ওর চাহনি খেয়াল করে মুখ টিপে হেসে মাথা নাড়ালো রাহিতা। আর চোখে কিছুক্ষণ সেদিকে চেয়ে থেকে কিছুক্ষণ পর গলা চেড়ে স্বপ্নিল বলল, থ্যাংক ইউ রাহিতা, তুমি শুধু আমার উপকারই করছো। তোমায় কি বলে যে ধন্যবাদ দিব, আমার কাছে সে ভাষা নেই। দূর, এসব কথা বাদ দিন তো। এতদিন পর ভালো একটা ঘুম দিয়েছেন, এটাই তো অনেক। এখন গোসল করে আসুন, আমি নিচে যাচ্ছি। কথাটি বলে চলে যেতে উদ্যত হতেই ওর হাত ধরে থামিয়ে দেয় স্বপ্নিল। কিন্তু যে স্থানে রাহিতার হাতে লেগেছিল, সেদিন নিজের অজান্তেই ওখানে সাপ ধরায় ব্যথা পায় রাহিতা। আনমনে আহাসূচক ধ্বনি বেরিয়ে আসে ওর মুখ থেকে। চমকে উঠে ওর হাতের দিকে তাকাতে মনটা খারাপ হয়ে যায় স্বপ্নিলের। আস্তে ধীরে হাত সরিয়ে নেয় সেখান থেকে। এতক্ষণে ওর নীরবতা দেখে রাহিতা কিছু বলার জন্য মুখ খুলতেই ওকে বাহু ধরে বিছানায় বসিয়ে দেয় স্বপ্নিল। তারপর হুট করে নিজেই উঠে যায় বিছানা থেকে। রাহিতা চুপচাপ ওর কর্মকাণ্ড দেখছিল। এরই মাঝে ফার্স্ট এড বক্স থেকে মলম বের করে নিয়ে আসে স্বপ্নিল। ওকে মলম আনতে দেখে রাহিতা বলে, এখন মলম লাগানোর দরকার নেই আর, কাল স্বামীরা লাগিয়ে দিয়েছিল তো, আপনি রাখুন তো এটা। কিন্তু স্বপ্নিল নির্বিকারভাবে ওর পাশে বসে মলম বের করে হাতে বরিয়ে ওর ক্ষতস্থানে লাগাতে ধরতেই ঈষৎ চিনচিনে ব্যথায় রাহিতা কুঁকড়ে ওঠে। কি করছেন কি? বললাম তো আমার লাগবে না, লাগানোর দরকার নেই মলম। এত কথা বলো কেন তুমি? তোমার না লাগলেও আমার লাগবে। ব্যথা যখন আমি দিয়েছি, তখন মলম লাগানোর অধিকারটাও তো আমারই, তাই না? তাই চুপচাপ আমাকে আমার কাজ করতে দাও। এতক্ষণে মুখ খুলে স্বপ্নিল। রাহিতার ক্ষতস্থানে ফোন দিতে দিতে স্বাভাবিক কণ্ঠে জানিয়ে দেয় নিজের উত্তর। এদিকে ওর এমন দায়িত্ব, সহজ স্বীকারোক্তি ও দায়িত্ববোধ দেখে মুগ্ধ হয় রাহিতা। স্বপ্নিল কি তবে সত্যি পরিবর্তন হতে শুরু করেছে? ওর সাথে নিজের সম্পর্ককে মেনে নিতে শুরু করেছে? রাহিতার মনের মাঝে চলা প্রশ্নের ঘূর্ণিঝড়ের আবার যেন ওর চোখে মুখে ফুটে উঠেছে, যা দৃষ্টিগোচর হয় না স্বপ্নিলের। মলম লাগানো শেষ করে উঠে যেতে যেতে শান্ত কণ্ঠে বলে দিল, আমি জানি তুমি হয়তো অবাক হচ্ছ আমাকে এভাবে স্বাভাবিক আচরণ করতে দেখে, কিন্তু ট্রাস্ট মি, এখন আমি বদলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। এতদিন যা করার করেছি, এবার থেকে অন্তত কখনোই তোমার সাথে খারাপ আচরণ করব না রাহিতা, এবং কাউকে করতেও দিব না। স্বপ্নিল কখনো নিজের দায়িত্ববোধ থেকে পিছু হাঁটেনি, এবারেও ব্যতিক্রম হবে না। আমি তোমার প্রতি আমার সব দায়িত্ব পালন করব। যদিও পুরোপুরি স্বামীর মতো হতে পারবো কিনা জানি না, তবে অ্যাটলিস্ট একটা ভালো বন্ধুর মতো এখন থেকে সব সময় তোমার পাশে পাবে তুমি আমাকে, এটুকু নিশ্চিত থাকো। কিছুদিন পরের কথা। আজ শুক্রবার। শাশুড়ির রুমের বিছানায় চুপটি মেরে বসে আছে রাহিতা। কদিন সব ঠিকঠাকই চলছিল। স্বপ্নিলের সাথেও রাহিতার কোনোরূপ ঝামেলা হয়নি। তবু হঠাৎই ছুটির দিনের বিকেলবেলা এভাবে কেন দিলারা বেগম তাকে ডেকে পাঠিয়েছেন, সে বিষয়ে সন্দেহ মেয়েটার। মনের ভাবনার মাঝে মুখে প্রশ্ন করে ফেলল, কি হয়েছে মা, হঠাৎ এই সময় ডাকলেন যে? কিছু হয়নি এখনো, তবে হবে। মানে? ওনার কথা না বোঝায় কপালে ভাঁজ দিয়ে জিজ্ঞেস করলো রাহিতা। তার মুখ দেখে মৃদু হেসে দিলারা বেগম বলেন, ওসব পরে বলছি, আগে দেখ তো এই শাড়িটা কেমন লাগছে তোর। কথা বলতে বলতে আলমারি থেকে একটি মেরুন রঙের জামদানি বের করেন তিনি। শাড়িটা মনোযোগ দিয়ে দেখে রাহিতা। জমিনে সুতোর কাজ করা, বেশ সুন্দর ও মনোমুগ্ধকর শাড়িটা। সিম্পলের মধ্যে গর্জিয়াস যাকে বলে। শাড়ি দেখে বিমোহিত রাহিতা মুগ্ধ গলায় বলে, এ তো ভীষণ সুন্দর, আপনার শাড়ি মা? দিলারা বেগম মুচকি হেসে মাথা নাড়েন।
তিনি আর কিছু বলার জন্য মুখ খুলবেন এমন সময় হুড়মুড়িয়ে রুমে ঢুকে সামিরা। হুট করে রুমে ঢুকে মায়ের সাথে ভাবিকে দেখে থমকে যায়। সেভাবে তার নজর চলে যায় রাহিতার হাতে ধরে থাকা শাড়িটার দিকে। প্রশস্ত হেসে সে বলে, আরে মা, এটা তো তোমার সেই শাড়ি যেটা তুমি কোনোদিন আমায় পরতে দাওনি। এটা যে আমি আমার একমাত্র ছেলের বউয়ের জন্য তুলে রেখেছিলাম সে কবে থেকে। তোকে পরতে দিব কেন? তোর জন্য তো অন্য শাড়ি আছেই। হ্যাঁ হ্যাঁ, সবই তো আমি বুঝি, এখন তো এগুলোই বলবে, কিন্তু আজ হঠাৎ এই শাড়ি বের করার বিশেষ কারণ আছে? মুখ ভেঙচি জিজ্ঞেস করলো সামিরা। এতক্ষণ ওদের মা মেয়ের কথায় হাসতে হাসতে শুনলেও সামিরার প্রণে মনোযোগী দৃষ্টিতে দিলারা বেগমের পানে তাকায় নিজেও। ওদের আগ্রহ দেখে তিনি একগাল হেসে বলেন, আজ আমার ছেলে ও ছেলের বউ বাহিরে ঘুরতে যাবে যে, তাই তো এই আয়োজন। ঘুরতে যাব মানে? কোথায়? কখন? আমি তো এই ব্যাপারে কিছুই জানি না মা, বিস্ময়ের সহিত বলে ওঠে রাহিতা। ওকে বিস্ময়কে গায়ে না মাখিয়ে নির্বিকারভাবে শাশুড়ি বলেন, আমি জানিস তুই জানিস না, এমনকি স্বপ্নিল নিজেও জানে না। আমিও সকালে ভেবেছি তোদের বাহিরে কোথাও ঘুরতে পাঠাবো, তাই এখন তোকে ডেকে আনলাম সেটা বলার জন্য। খানিক বাদে সামিরের উদ্দেশ্যে বললেন, এই সামো যা তো, তোর ভাইকে ডেকে নিয়ে আয়। যে নিয়ে যাবে তাকেই তো জানানো হয়নি এখনও, ওকে না বলেই আমি এত কিছু প্ল্যান করছি, জলদি যা। মায়ের কথায় স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে পড়ে সামিরা। 10 মিনিটের মাথায় ওর সাথে রুমে প্রবেশ করে স্বপ্নিল। মায়ের দিকে তাকানোর মাঝে আরশোকে একবার খাটে বসে থাকা রাহিতাকে দেখতে ভুলে না সে। ওকে দেখে দিলহারা বেগম গম্ভীর মুখে বলেন, তোকে একটা কাজ দিব, করতে পারবি তো? কী কাজ মা? কেন পারবো না? আজ পর্যন্ত তোমার দেওয়া কোনো কাজ আমি করিনি, এমনটা কি কখনো হয়েছে? খানিকটা অবাক সুরে বলে উঠল স্বপ্নিল। ওকে দেখে মাথা নাড়িয়ে দিলহারা বেগম পুনরায় বলেন, বেশ, তবে এখন তোকে একটাই কাজ দেওয়া হলো, এবং সেটা হচ্ছে আজ বিকেলে তোর বউকে তোর ইচ্ছে মতো কোথাও থেকে ঘুরিয়ে নিয়ে আয়। হঠাৎ এখন? মানে আগে থেকে বলবো কিভাবে? আমার মাথায়ও ব্যাপারটা সকালে এসেছে যে, পরে এই কাজ সে কাজের চক্করে ভুলেই গেছি। নতুন নতুন বিয়ে তোদের, এই সময় তো তোর নিজ থেকে বউকে নিয়ে ঘুরে বেড়ানো উচিত, অথচ তোর সেদিকে কোনো হুঁশ নেই। আজ শুক্রবার, দুজনেই বাসায় আছিস, এই সুযোগে ঘুরে আয় বাহির থেকে। কাল থেকে তো আবার তোর অফিস আর রাহির ভার্সিটি শুরু হয়ে যাবে, তখন তো চাইলেও সুযোগ পাবি না। এবার মায়ের কথায় চমকে গেল স্বপ্নিল। একই সাথে হঠাৎ মায়ের এমন আবদারে আরেকটু চমকে উঠল বটে। এবার সরাসরি তাকায় খানিকটা দূরে অবস্থিত রাহিতার দিকে। এতক্ষণে রাহিতাও দাঁড়িয়ে গেছে বিছানা থেকে। ওর মুখ দেখে বোঝা যাচ্ছে তার নিজেরও এই বিষয়ে পূর্ব ধারণা ছিল না। ওদের নিশ্চুপ থাকার মাঝে ছেলেকে ঝাঁকিয়ে দিলারা বেগম জিজ্ঞেস করেন, কী রে, চুপ করে আছিস কেন এভাবে? নিয়ে যাবি না রাহিকে? কথা বলছিস না কেন বাবা? আচ্ছা, আমরা যাব মা। এই সামু, তুইও চল। মায়ের কথায় থতমত খেয়ে গেল সামিরা। অন্য সময় হলে সে হাসি মুখে রাজি হয়ে যেত, কিন্তু বিয়ের পর ওরা এই প্রথম বেড়াতে যাচ্ছে, সেখানে ওদের সাথেও যাওয়াটা একদমই ঠিক হবে না। তাই তো রসিকতার ছলে বলল, সরি ভাইয়া, আজ যেতে পারবো না তোমাদের সাথে। বিয়ের পর প্রথম ডেট তোমাদের, আমি কাবাবে হাড্ডি হতে চাই না। ওর এমন কথায় খানিকটা হতভম্ব হয়ে গেল স্বপ্নিল। লজ্জায় নতজানি হয়ে গেল রাহিতা। এই মেয়েটা এত পেকে গেছে কিভাবে? বিস্ময় গেলে বোনকে চোখ রাঙিয়ে স্বপ্নিলের উত্তর, যাবি না সেটা নর্মালি বললেই তো হয়, এভাবে বলার কি আছে? বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয় ভুলে গেছিস, বেয়াদব? এক পলক তাকিয়ে বলল, রেডি হও। তারপর কক্ষ ত্যাগ করল সে। স্বপ্নিল রুম ছেড়ে যেতে অট্টহাসিতে পেটে পড়ল মা মেয়ে। অস্বস্তি ঘিরে ধরল রাহিতাকে। সেদিকে সে দিলারা বেগম এগিয়ে গেলেন ওর দিকে। শাড়িটা রাহিতার গায়ে জড়িয়ে ধরে বললেন, এই রঙটা বেশ তোকে মানাবে, ভালোই হয়েছে, এই শাড়িটা আমি রেখেছিলাম তোর জন্য। একটু থেমে বললেন, এই রাহি, শাড়ি কি তুই নিজে পরবি নাকি আমি পরিয়ে দিব? শাড়ি পরার কথা শুনতে রাহিতার মস্তিষ্কে সেদিনের স্মৃতি খেলে গেল, যেদিন স্বপ্নের নিজ হাতে ওর শাড়ির কুচির ঠিক করে দিয়েছিল। মুহূর্তটি স্মৃতিসারণ হতে রক্তিম লালিমা চেয়ে গেল ওর মুখশ্রীতে। আড়ষ্ট কণ্ঠে বলল, আপনিই পরিয়ে দিন মা। ওর কথায় মুচকি হেসে নিজ হাতে ওকে শাড়ি পরিয়ে দিলেন দিলারা বেগম। ছেলের বউকে মন মতো সাজিয়ে দিলেন আজ। তারপর সব সাজগোজ শেষে রাহিতার মুখের দিকে চেয়ে মন তৃপ্ত হলো তার। মুখ ফুটে বেরিয়ে এলো মাশাল্লাহ। একই সাথে সামিরাও তারিফ করলো। দুজনের প্রশংসায় লাজুক হেসে ওদের রুমের উদ্দেশ্যে রওনা দিল রাহিতা। স্বপ্নিলটা এখনও রেডি হয়েছে কিনা কে জানে। এতক্ষণ স্বাভাবিক থাকলেও ওর প্রতি কদম রুমের দিকে এগোতে ওর কদমের সাথে সাথে তাল মিলিয়ে যেন বেড়ে চলছে হৃদস্পন্দন। প্রচুর লজ্জাও লাগছে রাহিতার, যদিও সে জানে স্বপ্নিল এখনও তাকে বউয়ের নজরে দেখে না, হয়তো আজও দেখবে না। আজকের বিকেলের সৌন্দর্যটা অন্যরকম।
এই যে সাদা আকাশে নীল নীল মেঘ উঠছে, একই সাথে চলছে কিছু ডানা মেলা পাখিদের আনাগোনা, সব মিলিয়ে উপভোগ করার মতোই প্রকৃতি বটে। রাস্তার ধারে গাড়ি পার্ক করে হাঁটার জন্য এই জায়গায় থেমেছে স্বপ্নিল। এতে অবশ্য লাভই হয়েছে রাহিতার। চুপচাপ গাড়ির ভিতর ভালো লাগছিল না ওর। এখনও দুজনের মাঝে কথা না হলেও পরিবেশটা বেশ উপভোগ করছে সে। পাশাপাশি হাঁটা হলেও হাত ধরার অবকাশ এখনও আসেনি। মনে মনে ইচ্ছে পোষণ করলেও এখনও অতটা সহজভাবে মিশে উঠতে পারেনি দুজন একে অপরের সাথে। যা চোখে দেখা যায় না, শুধু অনুভব করা যায়। এই যেমন রুমে ঢোকার পর আনমনেই রাহিতার দিকে চোখ পড়তে কিছুক্ষণ থমকে গিয়েছিল স্বপ্নিল। আর চোখে হলেও বিষয়টা খেয়াল করেছে সে, এবং মনে মনে আশা করছিল অন্তত বন্ধুত্বের খাতিরে হলেও তাকে কেমন লাগছে এই ব্যাপারে কিছু বলবে। কিন্তু মেয়েটার আশায় গুঁড়োবালি দিয়ে স্বপ্নিল কিছু না বলে চোখ নামিয়ে ওকে নিজের সাথে নিচে যেতে নির্দেশ দেয়। এ নিয়ে রাহিতার সামান্য মন খারাপ, কিন্তু ওর মন খারাপ বেশিক্ষণ স্থায়ী হলো না। নিমেষে স্বপ্নিলের আওয়াজও গোর কেটে গেল। এভাবে আকাশের দিকে তাকিয়ে কি দেখছো রাহি? এই যে দেখুন না, আকাশটা আজ কত সুন্দর লাগছে, কি স্নিগ্ধ, কি সুন্দর। তাকিয়ে থাকতে থাকতে যেন ঘোর লেগে যাচ্ছে বলুন। হাতের ইশারায় আকাশের দিকে দেখিয়ে মুগ্ধ চোখে বলে উঠল রাহিতা। প্রায় একই সাথে কানে এলো স্বপ্নিলের কোমল কণ্ঠস্বর। কিছু জিনিস এত বেশি সুন্দর যে তার থেকে চোখ ফেরানোই মুশকিল হয়ে যায়। এই প্রথম স্বপ্নিলের এক অন্যরকম কণ্ঠস্বর শুনে চকিত ভঙ্গিতে পাশ ফিরে তাকায়। স্বপ্নিল তখনও ওর দিকে তাকিয়েছিল। চোখাচোখি হতেই কিছুক্ষণ পর দৃষ্টি ফিরিয়ে নেয়। সেই দৃষ্টিতে কিছুই ছিল না আজ, সেই কণ্ঠস্বর ভিন্ন ছিল, যার দরুন হঠাৎ করে রাহিতার মনে হয় স্বপ্নিল যেন এতক্ষণ ওর দিকেই তাকিয়েছিল। কিন্তু পরক্ষণেই নিজে নিজের ভাবনায় বেকুব হয়ে যায়। এসব আকাশকুসুম চিন্তাভাবনাকে আর প্রশ্রয় দিল না। স্বপ্নিলের পাশাপাশি হাঁটতে হাঁটতে পুনরায় ডেবু গেল নিজ ভাবনায়। কিন্তু একটু ভালোভাবে লক্ষ্য করলে সে দেখতে পারত তার ধারণা নেহাত মিথ্যে নয়। এই পুরোটা সময় স্বপ্নিল মুগ্ধ হয়ে তাকেই দেখেছে। হাঁটতে হাঁটতে পাশে থাকা এক রেস্টুরেন্টে চলে এসেছে স্বপ্নিল ও রাহিতা। মুখে না বললেও এতক্ষণ ঘুরে বেড়িয়ে বেশ খিদে পেয়েছে। ভিতরে বেশ ভিড় বলা চলে। একে তো শুক্রবার, তার মধ্যে সন্ধ্যাবেলা। পরিবার নিয়ে অনেকেই খেতে এসেছে বলা চলে। চারপাশ ভালোভাবে পর্যবেক্ষণ করে ওদের বসার জন্য কর্নারের একটা দিক বাছাই করলো। এই জায়গাটা সুন্দর, খানিকটা নিরিবিলি। একপাশে কাছের দরজা থাকায় শব্দহীনভাবে বাহিরের পরিবেশও দেখা যায়। অর্ডার দেওয়ার আগে সে রাহিতাকে জিজ্ঞেস করলো, কি খাবে বলো, তোমার জন্য কি অর্ডার দেব? মনোযোগ দিয়ে বাহিরের পরিবেশ দেখছিল রাহিতা। হুট করে স্বপ্নিলের প্রশ্নে চোখ ওর দিকে ফিরে যায়। স্বপ্নিলের হাতে মেনু কার্ড দেখে ইতস্ত করে তাকায় সে। এই একটা দিকে সে সবসময় কনফিউজড ব্যক্তি। কি সিলেক্ট করবে না করবে ঠিকমতো ডিসাইড করতে পারে না। আগে যখন মা বাবা ভাই বোনদের সাথে যেত, ওরাই নিজেদের পাশাপাশি রাহিতার জন্য অর্ডার দিত। বন্ধুদের সাথে গেলেও ওরা যা খেত রাহিতার জন্য সেটা অর্ডার দিত। তাই ও স্বভাবসুলভভাবে মিনমিনিয়ে বলল, আপনি যেটা খাবেন সেটাই অর্ডার দিন। আর ইউ শিওর? না মানে তোমার তো আলাদা পছন্দ থাকতেই পারে। আমি যেটা খাবো ওটা যদি তোমার পছন্দ না হয়? না না, এমন হবে না, আপনি নিশ্চিন্তে অর্ডার করুন। সাবলীল হেসে উত্তর দিল রাহিতা। কিছুক্ষণ ওর দিকে নির্বিকারভাবে তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে পুনরায় মেনু কার্ড দেখে ওয়েটারকে ডাকলো স্বপ্নিল। তারপর কিছু একটা ভেবে দুজনের জন্যই দুটো সেট মেনু অর্ডার দিল। তা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল রাহিতা, কারণ সেট মেনুতে সচরাচর রাইস, ভেজিটেবল, চিকেন বা বিফ আইটেমই থাকবে। এগুলো তো সে স্বাচ্ছন্দ্যে খেতে পারবে। তাই এটা অর্ডার দেওয়ার স্বপ্নিলের প্রতি মনে মনে খুশি হলো সে। যথারীতি ওদের টেবিলে খাবার এলো। আর খাবার দেখার পর রাহিতার মনে হলো স্বপ্নিলকে নির্দিষ্ট কোনো উত্তর দেওয়াই তার ঠিক ছিল। কেননা তাদের দুজনেরই প্লেটারে চিকেন বা বিফের জায়গায় পর্ন অর্থাৎ চিংড়ি রয়েছে। হয়তো স্বপ্নিলের চিংড়ি পছন্দ, তাই এটাই অর্ডার দিয়েছে। কিন্তু রাহিতার যে চিংড়িতে অ্যালার্জি, একটু খেলে গা চুলকে র্যাশ উঠে যায়। এবার কিভাবে বলবে সে? একবার ভাবলো দোষ তো তার নিজেরই। স্বপ্নিল তো বেশ কবার জিজ্ঞেসই করছিল, নিজে তো আগ বাড়িয়ে বলছিল যা ইচ্ছে অর্ডার দিতে। তবে এখন কিভাবে অভিযোগ করবে সে? রাহিতার মনে হলো এর চেয়ে বড় দোটানায় সে আগে পড়েনি। কী ব্যাপার, তুমি খাচ্ছ না কেন? খিদে পাইনি? হঠাৎ স্বপ্নিলের প্রশ্নে ওর দিকে তাকায় রাহিতা। স্বপ্নিলের বড় বড় হাত জোড়া দিয়ে গপাগপ করে ইতিমধ্যে বেশ কয়েক চামচ খাওয়া শেষ। শাশুড়ি ঠিকই বলেছিলেন, স্বপ্নিল বেশ ভোজন রসিক। মনে মনে এসব ভেবে সে ইতস্ত ভঙ্গিতে উত্তর দেয়, হ্যাঁ খিদে তো পেয়েছে, এই যে খাচ্ছি বলে রাইস, ভেজিটেবল ও কাবাব দিয়ে খেতে শুরু করে সে। এরই মাঝে স্বপ্নিল আর চোখে পরখ করছিল ওর খাওয়া। ওকে চিংড়িতে হাত দিতে না দেখে বলে উঠল, তুমি প্রন খাচ্ছ না কেন? ওটাও বেশ মজা হয়েছে, ট্রাই করে দেখো। আসলে খেতে ইচ্ছে করছে না এটা।
এবার রাহিতা পড়ল বিপাকে। আমতা করে বাহানা দিবে তার আগেই স্বপ্নিল হুট করেই এক অদ্ভুত কাণ্ড করে বসে। আসমকে তার চামচে একটু করে চিংড়ি নিয়ে রাহিতার দিকে এগিয়ে দেয়। চামচে ধরা হাত ওর মুখের সামনে রেখে বলে, এক কাজ করো, আমার থেকে একটু খেয়ে দেখো, ট্রাস্ট মি, এটা ভীষণ ভীষণ মজার হয়েছে। এখানকার এটাই ফেমাস অ্যান্ড আমার তো অনেক ফেভারিট। যখনই এখানে আসি এটা মাস্ট আমি নেই। তাই তোমাকেও বলছি একবার ট্রাই করতে, নিরাশ হওয়ার কথা না। হঠাৎ করে স্বপ্নিলের এমন কাণ্ডে বেশ খানিকটা বিস্মিত হয় রাহিতা। কিছুটা অবাক চোখে তাকিয়ে থাকে স্বপ্নিলের দিকে। এদিকে রাহিতার এমন চাহনি দেখে হুট করে অস্বস্তি ঘিরে ধরে স্বপ্নিলকেও। সে তো খেতে খেতে হুট করে একাজ করে ফেলেছে কথার তালে তালে। এখন রাহিতাকে এভাবে চেয়ে থাকতে দেখে নিজের করা কাজে নিজে ইতস্ত বোধ করলো। হুট করে সে এভাবে সহজ আচরণ করছে ওর সাথে ভেবে পেল না। তাই তো বাস্তবে ফিরে এসে খানিকটা দৃশ্যমান হতে নড়ে চড়ে উঠল। এদিকে স্বপ্নিলের অস্বস্তি টের পেয়ে রাহিতা নিজে স্বাভাবিক ভঙ্গিতে ফিরে এলো। মৃদু হেসে ওর বাড়িয়ে রাখা হাতে নির্বিকারভাবে খাবারটি মুখে নিয়ে নিল। তা দেখে আলগোছে স্বস্তির নিঃশ্বাস ফেলে স্বপ্নিল। কেমন লেগেছে? মজা না? তবে ভালো না লাগলেও বলো, তোমারটা আমি নিব, সমস্যা নেই। স্বপ্নিলকে স্বাভাবিক হতে দেখে কিছু একটা ভাবলো রাহিতা। তারপর নিজের প্লেট হতে চিংড়ি খেতে খেতে বলল, হ্যাঁ ঠিকই বলেছেন তো, ভীষণ মজার লাগছে খাবারটা। স্বপ্নিলকে স্বাভাবিক করার উদ্দেশ্যে খেতে খেতেই বলল রাহিতা। ওর কথায় মুচকি হেসে নিজেও স্বাভাবিক হয়ে পুনরায় খাওয়ায় মনোযোগ দিল স্বপ্নিল। এদিকে চিংড়ি খেতে থাকা রাহিতা ভাবল, আজ তো নির্ঘাত হাতে পায়ে র্যাশ উঠবে। রাতে বাসায় গিয়েও অ্যালার্জির ওষুধ খেতে হবে তার। কিন্তু সেও বা কী করত? ভালোবেসে না হোক, তবুও তো এই প্রথম স্বপ্নিল নিজে থেকে হাত বাড়িয়েছে ওর দিকে। হোক না সেটা আনমনেই। তাই রাহিতা ওর ডাকে সাড়া না দিয়ে পারেনি। ওর মন এক প্রকার বাধ্য করেছে ওকে সাড়া দিতে। স্বপ্নিলের জন্য এটুকু অ্যালার্জি সে নির্দ্বিধায় সহ্য করে নেবে। স্বপ্নিলের ভালোবাসা পাওয়ার বিনিময়ে একটু কষ্ট সহ্য করা কোনো ব্যাপারই না। দুজনে ফিরতে ফিরতে বেশ দেরি হয়ে গেছে। স্বপ্নিল রাহিতাকে বাসায় রেখে কিছু বন্ধুদের সাথে দেখা করতে বাইরে গেছে। ওদের রেস্টুরেন্ট থেকে ফেরার পথে কল দেয় ওরা। স্বপ্নিল প্রথমে যেতে রাজি হচ্ছিল না, পরে রাহিতায় বুদ্ধি দেয় ওকে বাসায় ড্রপ করে তারপর দেখা করে আসছে। বুদ্ধিটা পছন্দ হয় স্বপ্নিল আর দ্বিমত করে না। রাহিতা বাসায় ঢুকতে ওকে ঘিরে ধরে শাশুড়ি ও ননদ। কি হয়েছে, স্বপ্নিল ওর সাথে ভালো আচরণ করেছে কিনা, এসব কিছু। তারপর সব ঠিকঠাক জেনে বেশ খুশি হন তারা। তাদের সাথে খোশ গল্পে মেতে উঠে ওষুধের কথা সম্পূর্ণ ভুলেই যায়। ফ্রেশ হয়ে ঘুমাতে যাবে সে সময় হাত পা চুলকানো শুরু হতেই ওষুধের কথা মনে পড়ল রাহিতার। এতক্ষণ বলে যাওয়ায় নিজের প্রতি নিজে বিরক্ত হলো। কিন্তু তন্ন করে সব ওষুধের বক্স খুঁজেও কাঙ্ক্ষিত ওষুধটি পেল না। হতাশ মনে একবার ভাবল স্বপ্নিল তো বাহিরেই আছে, ওকে ফোন করে বলে নিয়ে আসবে। পরক্ষণে মনে হলো যদি জিজ্ঞেস করে কিসের জন্য ওষুধ চাইছে, তবে কি জবাব দিবে। দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকা সে সিদ্ধান্ত নিল ওষুধ না খেয়ে আজ ঘুমাবে। যা হওয়ার কাল দেখা যাবে। দরকার পড়লে কাল ভার্সিটি যাওয়ার সময় নিজেই কিনে নিবে, তবুও স্বপ্নিলকে ঘাটাবে না সে। সব গোছগাছ করে ঘুমাতে যাবে। এমন সময় ওর ভাই রৌনক ফোন দিল। এতদিন পর ভাইয়ের ফোন পেয়ে খুশি মনে রিসিভ করে রাহিতা। কি খবর রাহি বুড়ি, কতদিন কথা হয় না তোর সাথে। ভাইকে তো ভুলেই গেছিস মনে হয়। তোমাদের কি করে বলি বলো তো ভাইয়া, এখানে তোমরাও নেই, আমাকে জ্বালানোর মানুষও নেই। ওরে দুষ্ট, এ ব্যাপার। তো কি করছিস বল, সব ভালো তো? স্বপ্নিল কেমন আছে? কি করিস তোরা? আমরা ভালো আছি। তুমি বলো তোমাদের কি খবর? হঠাৎ এত রাতে ফোন দিলে যে, সব কিছু ঠিকঠাক তো? উনি তো বাসায় নেই ভাইয়া, আমরা আজ বাহিরে গিয়েছিলাম ঘুরতে। রেস্টুরেন্ট থেকে একেবারে ডিনার সেরে বাসায় ফিরেছি। আমায় ড্রপ করে তার বন্ধুদের সাথে দেখা করতে গেছেন। তোরা দুজনেই শুধু গিয়েছিলি নাকি পুরো পরিবার? না, আমরা দুজনেই। কেন? বাহ, খুব ভালো। জামাইবাবু দেখছি আমার বোনের বেশ ভালো যত্ন নিচ্ছে, শুনে খুশি হলাম। খানিকটা হেসে বলল রৌনক। ওর কথায় ইতস্ত হাসল রাহিতাও। কিছুক্ষণ নীরব থাকার পর রৌনক বলল, তোকে এই সময় ফোন দিয়েছি কারণ আমার হুট করে মনে পড়ল তোর না সামনের সপ্তাহে পরীক্ষা। প্রিপারেশন কেমন? এই কোর্সের কিছু ম্যাথে যে প্রবলেম ছিল তোর, আমার থেকে বুঝিয়ে নিতি, সেগুলো পারছিস তো? এবার ভাইয়ের কথায় টনক নড়ে রাহিতার। সামনের সপ্তাহে ওর পরীক্ষা। মুহূর্তে টেবিলের উপর থাকা ছোট্ট ক্যালেন্ডার দেখে সে। সত্যি তো, তার তো মাথা থেকে বেরিয়ে গিয়েছিল ব্যাপারটা। ভাইয়া না মনে করে দিলে তো কি হতো, তবুও ভুলে যাওয়ার কথা স্বীকার করে না সে। মুখে বলে, হ্যাঁ ভাইয়া, মনে আছে। তুমি চিন্তা করো না, আমি প্র্যাকটিস করছি, সব পারার কথা। তবুও প্রবলেম হলে আমি তোমায় ফোন দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখছি। বেশ রাত হয়ে গেছে, কাল ভার্সিটি আছে তোর।
এখন ঘুমা। এরপর ভাইয়ের সাথে আরও টুকটাক কথা শেষ করে ফোন রেখে দেয় রাহিতা। এতক্ষণে হাতে পায়ে চুলকানি বেড়েছে, তবুও মুখ বুজে তা সহ্য করে যাচ্ছে। পরিশেষে কাল ভার্সিটি গিয়ে ফ্রেন্ডসদের থেকে নোটস নিয়ে ভালোভাবে পড়া শুরু করবে, এ ভাবনার উদ্দেশ্যে ঘুমোতে যায়। রাত 12টা। স্বপ্নিল বাসায় এসে দেখে রাহিতা কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। সে ঘুমিয়ে গেছে ভেবে ফ্রেশ হয়ে এসে স্বপ্নিল নিজেও শুয়ে পড়ে ওর পাশে। খানিকক্ষণ এদিক ওদিক করার পরে যখন চোখে ঘুমের রেশমাত্র নেই, তখন ফাঁস ফিরে রাহিতার দিকে ঘুরল সে। মেয়েটা আপাদমস্তক গা ডেকে ঘুমাচ্ছে। কি হয়েছে ওর? ঠান্ডা লাগছে কি? কপালে বাজ নিয়ে ভাবে স্বপ্নিল। এসির দিকে তাকিয়ে দেখে তাপমাত্রা ঠিকই আছে। এতে তো ঠান্ডা লাগার কথা নয়। তবে কি হয়েছে? জ্বর টর আসেনি তো আবার? বিচিত্র ভাবনায় মগ্ন সে আলতোভাবে কাঁথা সরিয়ে দিল রাহিতার মুখের উপর থেকে। কপালের উপর উড়ে আসা কিছু চুলের সমাহার নাকে মুখে বাড়ি খাচ্ছে। তবুও বেঘরে মেয়েটা ঘুমাচ্ছে, কোনো দিকে যেন হুঁশ নেই। রাহিতাকে এভাবে ঘুমোতে দেখে নিজ মনে মৃদু হাসে। খুবই সাবধানে কপালের উপর থেকে বহমান কেশগুলো সরিয়ে দেয় আলতোভাবে। এরই মাঝে ধীরেসুস্থ কপালে হাত দিয়ে চুপিসারে ওর দেহের তাপমাত্রা পরখ করে। না, জ্বর নেই, হয়তো এমনিতেই এভাবে ঘুমাচ্ছে, নিজ মনে ভেবে নিল স্বপ্নিল। রাহিত হুট করে ওর দিকে ঘুরে যায়। ঘুমের ঘুরে এক হাত রেখে দেয় ওর বুকের উপর, চেপে ধরে স্বপ্নিলের টি শার্ট। কিছুক্ষণের জন্য চমকে যায় স্বপ্নিল, থমকে যায় নিঃশ্বাস। কয়েক মুহূর্ত লাগে স্বাভাবিক হতে। তারপর আস্তে ধীরে ওর বক্ষে অবস্থানরত রাহিতার কোমল হাত স্পর্শ করে সরিয়ে দেয় নিজ থেকেই। মেয়েটার হাত লাল লাল কি যেন উঠেছে, দেখতে হালকা র্যাশের মতো লাগছে। কৌতূহলবশত কাঁথা সরিয়ে রাহিতার অপর হাতও টেনে নিয়ে সেটাও লক্ষ্য করে স্বপ্নিল। বিস্মিত সে ডিম লাইটের আলোয় অপর হাতেও স্পষ্ট একই রূপ দাগ খেয়াল করে। চিন্তায় কপালের বাজ দৃঢ় হয়। হয়েছেটা কি রাহিতা? হাতে এগুলো কি উঠেছে? কষ্ট হচ্ছে না? আর সবচেয়ে বড় কথা, কাউকে কিছু না বলে সে এগুলো নিয়ে চুপচাপ ঘুমাচ্ছেই বা কেন? কিছুক্ষণ আগে বিস্ময়ে থাকা স্বপ্নিল হুট করে অনুভব করলো ওর বেশ রাগ হচ্ছে রাহিতার উপর, কিন্তু সেটা কেন তা ধরতে পারল না। এ রাগ কি ওর নিজের এই অবস্থা করার জন্য, নাকি তাকে কোনো কিছু না জানানোর জন্য? এখনও নিশ্চিত নয়। তবে রাগান্বিতে সে মুহূর্ত বিলম্ব না করে রাহিতাকে ঘুম থেকে ডেকে তোলার সিদ্ধান্ত নিল। ওর যে আসল কথা রাহিতার মুখ থেকেই জানতে হবে। তাকে না জানিয়ে এভাবে একা একা কষ্ট সহ্য করে রাহিতাকে নিশ্চিন্ত ঘুমোতে দিবে না। ঘুমের মাঝে বাহুতে টান পড়ায় বেশ বিরক্ত হয় রাহিতা, তবুও চোখ খুলল না। বন্ধ হয়ে থাকা চোখ মুখ কুঁচকে দু একবার বলে পুনরায় ঘুমের সাগরে তলিয়ে যায়। ওর এমন ভাবলেশহীনভাবে ঘুমানো দেখে কিঞ্চিত অবাক হয় স্বপ্নিল। বেশিক্ষণ তো হয়নি ওর ঘুমানোর, ঘণ্টাখানেক হবে হয়তো, তাতে এই অবস্থা। কিন্তু রাহিতার হাতের দিকে তাকিয়ে তার ধৈর্যের বাদ শেষ। না, একে আর ঘুমোতে দেওয়া যাবে না, না উঠলে টেনেই তুলতে হবে, যা বাবা সেই কাজ। আর কোনো কিছু না ভেবে রাহিতাকে এক প্রকার জোর করে শোয়া থেকে উঠে বসালো স্বপ্নিল। ডেকে উঠালো, রাহি, এ রাহি, উঠো বলছি। এমনি উঠো তো। উফ, কি সমস্যা? এখনও তো সকাল হয়নি, তাহলে ডাকছেন কেন এভাবে? চোখ ডলতে ডলতে বিরক্তি মাখা কণ্ঠে উঠে বসলো রাহিতা। এদিকে ও সদ্য ঘুম ভাঙা নিষ্পাপ মুখের দিকে এক পলক তাকায় স্বপ্নিল। তারপর অন্যদিকে চেয়ে গলা জেড়ে গম্ভীর মুখে বলে, তোমার হাতে কি হয়েছে? আমার হাতে? কই? আনমনে কথাটা বলে নিজের হাতের দিকে তাকাতে চুপসে যায় সে। এতক্ষণ ঘুমের রেশে তো বলেই বসেছিল অ্যালার্জির কথা, এখন কি হবে? সে তো ধরা পড়ে গেছে স্বপ্নিলের কাছে। হুট করে এভাবে ধরা পড়ে কি উত্তর দিবে তৎক্ষণাৎ তার ভেবে পায় না। ওর মুখ দেখে যা ধারণা করার ধারণা করে নেয়। মুখখানা আর একটু গম্ভীর করে বলে, আমি কিছু জিজ্ঞেস করছি রাহিতা? কই, কিছু না তো, এমনিতেই হয়েছে এমন। আমায় রাগিও না রাহি। দুহাতে লালচে দাগ স্পষ্ট, আর তুমি বলছো কিছু হয়নি? আমায় কি বোকা মনে হয় তোমার কাছে? কিভাবে এটা হলো চুপচাপ বলো। আসলে আমার চিংড়িতে অ্যালার্জি, তাই একটু র্যাশ উঠেছে, মিনমিনিয়ে বলল রাহিতা। স্বপ্নিল রেগে আছে, এখন অন্তত ওর থেকে লুকানো ঠিক হবে না। ওর উত্তরে বেজায় চমকে উঠে স্বপ্নিল। কোনো মতে প্রশ্ন করে, তোমার যখন চিংড়িতে অ্যালার্জি, তবে তখন কেন বললে না? আমায় বললেই তো হতো। খানিকটা থেমে আবারও রাগী গলায় বলল, দু হাতে র্যাশ উঠেছে আর এটা তোমার কাছে একটু মনে হচ্ছে? অস্বস্তি হচ্ছে না এগুলোর জন্য? সরি, আসলে খাবার আসার পর আমি খেয়াল করি যে সেখানে চিংড়ি ছিল। এজন্যই আমি খাবার অর্ডার দেওয়ার আগে তোমায় জিজ্ঞেস করছিলাম তুমি কি খাবে, কিন্তু তুমি তো কিছুই বললে না। তাই আমি তো আমার পছন্দেই অর্ডার দিয়েছি। তবুও যদি তোমার অ্যালার্জি থাকে তুমি বলতেই পারতে। আমি কি তোমাকে বকা দিতাম? না মানে, আপনি এত শখ করে বলেছিলেন।
শখ করে বলেছি তো কি হয়েছে? এজন্য কি তুমি এমন কিছু খাবে যেটা খেলে তোমার শরীর খারাপ হয়? এটা কি ধরনের ছেলে মানুষের রাহিতা? আশ্চর্য। রাহিতার মুখ থেকে কথা ছিনিয়ে নিয়ে ওকে কথাগুলো বলল স্বপ্নিল। বিয়ের পর থেকে এতদিন রাহিতাকে ওর বয়স অনুযায়ী যথেষ্ট ম্যাচিওর এক মেয়ে হিসেবে জেনে এসেছে ও। সে রাহিতার দ্বারা আজ এমন ইমেচিওর কাজ করতে দেখে অবাক না হয়ে আর পারেনি সে। এদিকে স্বপ্নিলের থেকে এতগুলো বকা খেয়ে মুখ ভার করে আছে রাহিতা। মনে মনে আফসোস করল সে কেন স্বপ্নিল তাকে ভালোবাসে না। যদি ভালোবাসত তবে সেও বুঝতো কেন রাহিতা তার দেওয়া প্রথম কিছু প্রত্যাখ্যান করতে পারেনি। কিন্তু মনের আফসোসকে সে মনেই রাখল, মুখ ফুটে বেরোতে দিল না। একটা দীর্ঘশ্বাস ছেড়ে মাথা নিচু করে বলল, এরকম অ্যালার্জি আমার আগেও হয়েছে, চিন্তা করবেন না, ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। ওষুধ খেয়েছ? স্বপ্নিলের শান্ত গলার প্রশ্নে মাথা তুলে তাকায় সে। চোখে চোখ পড়তে অন্যদিক মুখ ফিরিয়ে গাড় গড়িয়ে নাবোধক মাথা নাড়ে। বিরক্তিতে সশব্দ করে স্বপ্নিল। রাহিতার করার কাজকর্মে আজ খুবই রাগ লাগছে তার। একে তো চিংড়ি খেয়ে অ্যালার্জি বাঁধিয়েছে, অন্যদিকে বাসায় এসে ওষুধটাও খায়নি। এই কেয়ারলেস মেয়েকে নিয়ে সে কী করবে? আশ্চর্য, ওষুধ খাওনি কেন? স্বপ্নের দমকে ওঠে, যে ধমকে ঈষৎ কেঁপে উঠল রাহিতা। আর চোখে স্বপ্নিলের থতমত মুখের দিকে তাকিয়ে নিচু গলায় বিড়বিড়িয়ে বলে, ওষুধ খুঁজছিলাম, কোথাও পাইনি। চোয়াল শক্ত হয়ে আসে স্বপ্নিলের, দাঁতে দাঁত চেপে বলে, তো আমাকে সেটা ফোন করে বলা যেত না? আমি কি বাহিরে ছিলাম না এতক্ষণ? অনেক দিন পর বন্ধুদের সাথে ছিলেন, আমি আপনাকে ডিস্টার্ব করতে চাইনি। শাট আপ রাহি, কী সমস্যা তোমার বলো তো? তখন থেকে যেটাই বলছি তোমার একটাই উত্তর, আমার জন্য তুমি করনি। তোমার কথা শুনে আমার এখন মনে হচ্ছে সব দোষ আমারই। আমার জন্যই তোমার এই অবস্থা। আমাকে নিজের নজরে অপরাধী বানাচ্ছ তুমি। কথাগুলো বলতে বলতেই বিছানা থেকে উঠে গেল স্বপ্নিল। একটু পর ওয়াশরুম থেকে গেঞ্জি বদলে গায়ে শার্ট চেপে বের হলো সে। ওকে এভাবে বের হতে দেখে কপালে বাজ পড়ে যায় রাহিতার। যেভাবে বোকার মতো জিজ্ঞেস করে বসে, এ সময় আপনি কোথায় যাচ্ছেন? অনেক রাত হয়ে গেছে তো। নিজের দায়িত্ব পূরণ করতে যাচ্ছি। মানে? মানে কিছু না, তুমি আমায় ফোন দিলে যেটা বাহির থেকে আনতে পারতাম, এখন সেটাই যাচ্ছি আনতে। আল্লাহ, আপনারা যাওয়ার দরকার নেই এখন, আমি কালকে ভার্সিটি যাওয়ার সময় কিনে নিয়ে যাব। অতটাও অসুবিধা হচ্ছে না আমার, এত রাতে কষ্ট করে যেতে হবে না আপনার, প্লিজ। ওর কথাকে আর পাত্তা না দিয়ে টেবিল থেকে ওয়ালেট হাতে নিয়ে রুম থেকে বের হয় স্বপ্নিল। যেতে যেতে শীতল কণ্ঠে বলে যায়, এমনিতেই আমি গিল্টি ফিল করছি না তোমায় এতদিন কষ্ট দিয়ে, তার মধ্যে তুমি এসব শুরু করছো। 1 মাস তোমায় যথেষ্ট অবহেলা করেছি, কিন্তু বাকি জীবনে আর নয়। তাই আমায় চুপচাপ নিজের কাজ করতে দাও। আমি না আসা পর্যন্ত কিন্তু ঘুমাবে না, মনে থাকে যেন। ওর যাওয়ার ফানে অবাক নয়নে চেয়ে থাকে রাহিতা। স্বপ্নিলের আচরণ ও বলা কথাগুলোর মাঝে আজ কেন অন্যরকম এক ভালো লাগা খুঁজে পায় সে। মনের এই খুশির সামনে যে তার হাত পায়ের সামান্য অ্যালার্জি যেন কিছুই না। তার প্রতি এমন যত্নশীল স্বপ্নিলকে আগে কখনো দেখেনি সে। ও যদি রোজ রোজ এমন কেয়ার দেখায় তবে তার জন্য প্রতিদিন অ্যালার্জির কষ্ট সইতে পারবে রাহিতা। আনমনে ভেবে বোকার মতো নিজেই হাসে মেয়েটা। স্বপ্নিল ফিরে কিছুক্ষণ পরেই। ওদের বাসা থেকে মিনিট 10 দূরে একটা ফার্মেসি থাকায় বেশি দূর আর যেতে হয়নি তার। ভাগ্যক্রমে দোকানটা বন্ধ করার ঠিক আগ মুহূর্তে সে পৌঁছায়, অন্যথা ওষুধ পাওয়া যেত না তার আজ। ওকে ফিরতে দেখে বিছানা থেকে উঠে দাঁড়ায় রাহিতা। বিস্মিত সুরে প্রশ্ন করে, এত তাড়াতাড়ি এলেন যে? কোনো দোকান খোলা পাননি তাই না? আমি আগেই তো মানা করছিলাম এ সময় না যেতে। ওর প্রশ্নের জবাব না দিয়ে শার্ট বদলাতে শুরু করলো স্বপ্নিল। রাহিতা ভাবলো ও এখনও রেগে আছে, তাই চুপচাপ এক কাত হয়ে শুয়ে পড়ল বিছানায়। একটু পরে চোখের সামনে পানির গ্লাস দেখে চমকে তাকায় সে। ওর সম্মুখে গ্লাস হাতে দাঁড়িয়ে থাকা স্বপ্নিলকে দেখে আপনা আপনি উঠে বসে বিছানায়। অবাক হয়ে কিছু বলার জন্য মুখে হা করতেই ওর মুখে ওষুধ ঢুকিয়ে দেয় স্বপ্নিল। একই সাথে দ্রুত বেগে গ্লাসটাও ধরিয়ে দেয় ওর হাতে। বিস্ময়ে হতবিহ্বল রাহিতা কোনো শব্দ উচ্চারণ করারই সুযোগ পেল না আর। নিজের কাজ শেষ করে শব্দহীনভাবে অপর পাশে নিজ বিছানায় শুয়ে পড়ে স্বপ্নিল। এতক্ষণে বিস্ময়ের রেশ কাটিয়ে খুশি মনে মাত্র চোখ বন্ধ করছিল রাহিতা। মনে মনে ভাবল স্বপ্নিল তবে ধীরে ধীরে ওকে মন থেকে নিজের বউ হিসেবে মেনে নেওয়া শুরু করেছে। অন্ততর আচরণ তো তাই বলছে। মন বিনিময়ের অপেক্ষার অবসান ঘটল তবে।
ঠিক সে সময় তার আশার প্রদীপকে ধপ করে নিভিয়ে স্বপ্নিলের কাট গলায় ওর কানে পাশে, একটু আগে যা করলাম তাতে ভেবো না, আমি তোমায় নিজের স্ত্রী হিসেবে মন থেকে মেনে নিয়েছি। আমি তোমায় মিথ্যে আশ্বাস দিতে চাই না রাহি, তাই তুমি কিছু ভাবার আগে নিজ থেকেই বলেছি। আজ আমি স্রেফ নিজের দায়িত্ববোধের খাতিরেই তোমার সাথে এমন আচরণ করেছি, এবং এটা ভবিষ্যতেও করব। কারণ আমি না মানতে চাইলেও তুমি আমার বউ, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আর তার চেয়েও বড় কথা হলো তুমি আমার দায়িত্ব। তোমার প্রতি কোনোরূপ অবহেলা হলে সেটা দায়ভার আমাকেই নিতে হবে। তাই তোমার ভালো মন্দের বিষয়ে আমি কোনো প্রকার হেরফের হতে দিব না। আর একটা কথা, আপাতত তোমায় বন্ধু ছাড়া অন্য কিছু ভাবা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার সময় দরকার। আশা করছি তুমি আমাকে বুঝবে। ব্যাস, এতক্ষণের খুশিটা যেন মুহূর্তে নিঃশেষ হয়ে গেল রাহিতার। নিঃশব্দে চোখ বেয়ে গড়ে পড়ল দুফোঁটা নোনা অশ্রুজল, যা অন্ধকার কক্ষের নির্জনতায় টের পেল না স্বপ্নিল। বেশ কিছুক্ষণ ওকে নীরব দেখে সে ভেবে নিল ওর কথা শুনে জবাব দেওয়ার আগেই ঘুম কাতুরে রাহি হয়তো এতক্ষণে আবারও ঘুমের সাগরে তলিয়ে গেছে। তাও নিজের মনের কথা রাহিতাকে বলতে পেরে হালকা অনুভব করে চুপচাপে ঘুমিয়ে পড়ল স্বপ্নিল। কিন্তু ঘুমন্ত সে গুণাক্ষরেও টের পেল না তার কথার প্রভাব তারই পাশে শয়নরত মানুষটার বাকি রাতের ঘুমটা কেড়ে নিয়েছে। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে মন বিনিময়। এটা গল্পের দ্বিতীয় অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।